ইরানের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি সম্প্রতি এক চাঞ্চল্যকর ফতোয়া জারি করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ফতোয়াটি শুধু ধর্মীয় বিবৃতি নয়, বরং এটি রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ফতোয়ায় আয়াতুল্লাহ সিরাজি বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের শীর্ষ ধর্মীয় নেতৃবৃন্দকে হুমকি দেয়, সে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং সৃষ্টিকর্তার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। তিনি এদের যুদ্ধপিপাসু এবং মানবতার শত্রু বলেও উল্লেখ করেন। এমন ঘোষণার মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে ইসলাম ও তার প্রতিনিধিত্বকারী ধর্মীয় নেতৃত্বকে হুমকি দেওয়ার জবাব ইমানদারদেরই দিতে হবে। এই ঘোষণায় তিনি বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতি আহ্বান জানান যেন তারা ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়। তার মতে, ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দেওয়া মানেই পুরো মুসলিম বিশ্বকে চ্যালেঞ্জ জানানো। ফতোয়ায় তিনি উল্লেখ করেন, এই দুই নেতার সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের যে কোনো ধরনের সহযোগিতা, রাজনৈতিক, সামরিক বা অর্থনৈতিক, সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ। তিনি আরও বলেন, মুসলমানদের উচিত এদের কথাবার্তা ও কর্মকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো এবং তাদেরকে অনুতপ্ত করা। যদি কোনো মুসলমান এই দায়িত্ব পালনের পথে কোনো ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয়, তাহলে সে আল্লাহর পথে সংগ্রামরত একজন মুজাহিদের মর্যাদা ও পুরস্কার লাভ করবে। আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি ইরানের অন্যতম শীর্ষ শিয়া ধর্মীয় নেতা এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ হিসেবে বিবেচিত। তিনি কুম শহরে অবস্থিত শিয়া ইসলামের বৃহত্তম ধর্মীয় শিক্ষা কেন্দ্র হাউজায়ে ইলমিয়ায়ের জ্যেষ্ঠ আয়াতুল্লাহদের একজন। ইসলামী ফিকহ আইন, কোরআনের ব্যাখ্যা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়ে তার বহু গ্রন্থ রয়েছে। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থার একজন আদর্শবান ব্যাখ্যাকার হিসেবে পরিচিত। তিনি ধর্মীয় মতবাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় দৃঢ় বিশ্বাসী। তার ফতোয়া ও বক্তব্য শুধু ইরানে নয়, বরং পুরো শিয়া বিশ্বজুড়ে গভীর প্রভাব ফেলে থাকে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক উত্তেজনা এই ফতোয়ার মূল প্রেক্ষাপট। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের পাল্টা হুমকির মধ্যেই এই ঘোষণা আসে। এর ফলে কূটনৈতিক অঙ্গনে এটি এক নতুন মাত্রা যোগ করেছে। এই ফতোয়া শুধুই ধর্মীয় নয়, বরং এটি একটি রাজনৈতিক প্রতিরোধের বার্তা, যা মুসলিম বিশ্বে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১.৫ বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের সেনাদের ক্ষয়ক্ষতির হিসাব জানালো। সরকারি বেতার সংস্থা কানের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৮৮০ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ৫,৮৪৪ জন। সর্বশেষ রোববার উত্তর গাজার জাবালিয়া শহরে এক বোমা বিস্ফোরণে আরও এক সেনার মৃত্যু হয়। যুদ্ধের সূচনা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় প্রায় ১২০০ জন ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গাজায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। এই অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৫৬,৩৩১ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১,৩২,৬৩২ জন। নিহতদের মধ্যে ৫৬% নারী ও শিশু। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মৃত্যুহারকে সহিংসতার সীমা অতিক্রম বলেই আখ্যা দিয়েছে। গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে, তবে সেই বিরতি বেশি দিন স্থায়ী হয়নি। মার্চের ১৮ তারিখ থেকে ফের শুরু হয় দ্বিতীয় দফার অভিযান। এই নতুন অভিযানেও গত ২.৫ মাসে নিহত হয়েছে আরও ৬,০০৮ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ২০,৫৯১ জন। হামাসের হাতে অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আইডিএফ। তাদের উদ্ধারে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করা ও জিম্মিদের মুক্তি এই যুদ্ধের একমাত্র লক্ষ্য। তা অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। এমনকি আন্তর্জাতিক বিচার আদালত ICJE ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবুও নেতানিয়াহু সরকারের অবস্থান অনড়। সম্প্রতি যুক্তরাষ্ট্র গাজায় ২ মাসব্যাপী একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাবনা দিয়েছে, তবে এখন পর্যন্ত ইসরায়েল বা হামাস কেউই আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব অনুমোদন করেনি। ফলে যুদ্ধ বন্ধ হবে কিনা তা এখনো একটি বড় প্রশ্ন হয়ে রয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘর্ষের পর পরিস্থিতি যখন একটু শান্ত, তখন দক্ষিণ এশিয়ায় উত্তেজনার নতুন সুর বাজছে। পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক মহল দাবি করছে ভারত ও ইসরায়েল এবার একসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই দাবির পেছনে ইসরায়েলি ও ভারতীয় কিছু উচ্চপদস্থ ব্যক্তির বক্তব্য ও গতিবিধি তুলে ধরেছেন পাকিস্তানি বিশ্লেষকরা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সাংহাই সহযোগী সংস্থা এসসিও সাম্প্রতিক বৈঠকে পাকিস্তানের অবস্থান আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছে এবং ভারত সেখানে ব্যর্থ হয়েছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুদ্ধ পরবর্তী পরাজয়ে ঢাকার জন্য মিথ্যাচারে লিপ্ত বলে অভিযুক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি কেউ একতরফাভাবে বাতিল করতে পারে না এবং এটি আন্তর্জাতিক আদালতেও স্বীকৃত একটি দ্বিপাক্ষিক চুক্তি। এদিকে পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, ইরানের বিরুদ্ধে ব্যর্থতার প্রতিশোধ নিতে ইসরায়েল এবার পাকিস্তানকে টার্গেট করছে এবং ভারত এই পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের প্রতিরক্ষা মহলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তা ধ্বংস করার সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এই দাবিকে আরও শক্ত ভিত্তি দেয় ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী মেইর মাসরির একটি টুইট। তিনি লিখেন, ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করার চেষ্টা করতেও পারি। এই বক্তব্য পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে। একই সময়ে ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে, এটাই অপারেশন সিন্দুরের শেষ ধাপ। ভারত ইসরায়েল সম্পর্ক বিগত এক দশকে ব্যাপকভাবে ঘনিষ্ঠ হয়েছে। ইসরায়েলের এলবিট সিস্টেমস এবং ভারতের আদানি গ্রুপ মিলে হায়দ্রাবাদে হারমিস 900 ড্রোন তৈরির কারখানা স্থাপন করেছে। এই ড্রোন এবং অন্যান্য সামরিক প্রযুক্তি পাকিস্তান বিরোধী অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো নিরপেক্ষ সংবাদ মাধ্যম বা সংস্থা ভারত ও ইসরায়েলের এমন কোনো যৌথ হামলার পরিকল্পনার সত্যতা নিশ্চিত করেনি। এই ধরনের খবর প্রধানত পাকিস্তানি রাজনীতিবিদ ও বিশ্লেষকদের ভাষ্য থেকে উঠে এসেছে, যেগুলো অনেক সময় রাজনৈতিক কৌশল হিসেবেও ব্যবহৃত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, মোদী সরকার অক্টোবরের বিহার নির্বাচনকে সামনে রেখে পাকিস্তান বিরোধী কোনো জয় জনগণের সামনে তুলে ধরতে চাইতে পারে। অন্যদিকে পাকিস্তানও যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বলে বারবার জানিয়েছে। ফলে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আরও জটিল ও অস্থির হয়ে উঠছে। যদি ভারত ইসরায়েল যৌথভাবে পাকিস্তানকে লক্ষ্য করে সত্যি সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বিশ্ব রাজনীতির দিক থেকেও এক গভীর সংকট সৃষ্টি করতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি যেন বাস্তবের অদৃশ্য যোদ্ধা। বারবার মৃত্যুর গুঞ্জনা ছড়িয়ে পড়েছে তাকে ঘিরে, আর প্রতিবারের সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি জনসম্মুখে হাজির হয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত 13 জুন ইরানে ইসরায়েলি হামলায় নিহত সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের তালিকায় একাধিকবার ঘুরে বেড়ায় কুদস কমান্ডার কানির নাম। কিন্তু শনিবার সেই নিহত সহকর্মীদের জানাজায় নিজেই উপস্থিত হয়ে চরম বিস্ময়ের জন্ম দেন তিনি। জনসম্মুখে তার এই উপস্থিতি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবং তারপর শুরু হয় নতুন এক ধরনের গুঞ্জন। তিনি কি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর? এর আগেও এমন অভিযোগ উঠেছিল। এমনকি ইসরায়েলি একাধিক গণমাধ্যম দাবি করেছিল এক পর্যায়ে তাকে এক গোপন স্থানে আটকে রেখে কথা বের করার চেষ্টা চালিয়েছিল ইরানি গোয়েন্দারা। গত বছর অক্টোবরেও লেবাননে ইসরায়েলি হামলার পর তার মৃত্যু সংবাদ ছড়ায়, কিন্তু তখনও তিনি একেবারে সুস্থ অবস্থায় সামনে এসে সব গুঞ্জনে পানি ঢেলে দেন। তবে এবার গুঞ্জন এতটাই প্রবল যে খোদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে বিবৃতি দিতে হয়েছে। সোমবার ফার্সি ভাষায় তাদের অফিসিয়াল এক্স অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে জানানো হয়, ইসমাইল কানি আমাদের কোনো এজেন্ট নন। মোসাদ জানিয়েছে তিনি প্রতিবার ইসরায়েলি হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়ায় পশ্চিমা সংবাদ মাধ্যমে এসব জল্পনা ছড়িয়েছে। বিস্ময়কর হলেও মোসাদ আরও এক ধাপ এগিয়ে ঘোষণা দিয়েছে তারা ইরানের আহত নাগরিকদের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, মোসাদ তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে একটি বিস্ময়কর পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, আর এই সময় আমরা দেখছি শাসক গোষ্ঠী তার জনগণের ক্ষত চিন্তায় নয়, বরং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দিকে মনোযোগী। এ অবস্থায় আমরা চাই আহত ইরানি নাগরিকরা যেন চিকিৎসা সেবা পায়। মোসাদ বলছে, যুদ্ধ আক্রান্ত ইরানিদের জন্য তারা বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন সহায়তা দিতে প্রস্তুত। যোগাযোগের মাধ্যম হিসেবে তারা ইরানিদেরকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যাল ব্যবহার করতে বলেছে।
তবে এই চিকিৎসা সহায়তা কিভাবে বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, মোসাদের এই ঘোষণার মধ্যেও কৌশলগত বার্তা লুকিয়ে রয়েছে। প্রশ্ন উঠেছে, ইরানি জনগণের প্রতি এমন সহানুভূতির আড়ালে কি অন্য কিছু আছে? মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক বিরোধ, সাইবার হামলা, গুপ্তচরবৃত্তি এবং সামরিক উত্তেজনার এই ধারাবাহিকতা এবার পরিণত হল কঠোর আইনগত পদক্ষেপে। 1 জুলাই ইরানের সংসদ একটি নতুন আইন পাশ করেছে, যেখানে বলা হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্যান্য শত্রু রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ, সহায়তা বা গোয়েন্দা কর্মকাণ্ড পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইনের আওতায় কেউ যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরগিরি করে, তথ্য সরবরাহ করে কিংবা সামরিক, আর্থিক বা প্রযুক্তিগত সহায়তা দেয়, তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি যদি কেউ কেবল এই ধরনের কোনো কর্মকাণ্ডের পরিকল্পনা করে বা চেষ্টা করে, তাহলেও শাস্তি থেকে রেহাই নেই। আইনে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক সহ যে কোনো অননুমোদিত ইন্টারনেট সরঞ্জাম ক্রয়, বিক্রয় কিংবা ব্যবহার নিষিদ্ধ। কেউ এসব যন্ত্রপাতি ব্যবহার করলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড হতে পারে। আর যদি কেউ 10টির বেশি এসব সরঞ্জাম তৈরি বা আমদানি করে, তাহলে তার শাস্তি 5 থেকে 10 বছরের কারাদণ্ড। এই আইন অনুযায়ী সামরিক ড্রোন তৈরি, দেশের অবকাঠামোয় নাশকতা বা সাইবার হামলার সঙ্গে জড়িত থাকলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি এমন হামলার চেষ্টাও শাস্তিযোগ্য। পাশাপাশি কেউ যদি মিথ্যা সংবাদ বা বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক বা জাতীয় নিরাপত্তা বিঘ্ন ঘটায়, তাহলে তার 10 থেকে 15 বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়াও যদি কেউ বিদেশি গণমাধ্যমে এমন কোনো ছবি বা ভিডিও পাঠায় যা ইরানি জনগণের মনোবল দুর্বল করে, তাহলে তার জন্য 2 থেকে 5 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এই আইন ইরানের পক্ষ থেকে একটি কঠোর বার্তা। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের স্বার্থে কোনো আপোষ নয়। তবে আন্তর্জাতিক মহলে এই আইন ঘিরে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং তথ্য প্রবাহের উপর কড়া নিয়ন্ত্রণ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব এখন কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে আইনসভায়ও।